সবাইকে ভাইয়া একটু জোরে জোরে কথা বলবেন, খুবই আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার শোনা যায়? ভাইয়া এবারও হালকা হালকা আসতে। আসতেছে। আচ্ছা, দেখি কোনো সমস্যা হইলো কি না। আচ্ছা, ওকে, সবকিছু মোটামুটি ক্লিয়ার আছে, তোমরা হয়তো শুনতে পাবা, সমস্যা নেই। ভাইয়া এবার শোনা যাচ্ছে ঠিক করে। আচ্ছা, ওকে। তো আমরা শুরু করতেছি। তো তোমাদের হচ্ছে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো নাকি? যদি কখনো বুঝতে অসুবিধা হয় বা কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবা, ঠিক আছে? তো আমরা গতদিন পর্যন্ত আলোচনা করেছিলাম হচ্ছে বিম্ব বা ইমেজ পর্যন্ত, তোমাদের হয়তো মনে আছে। আমি বলতেছিলাম যে এই পর্যন্ত মনে হয় পড়া ছিল, এই পর্যন্ত পড়িয়েছিলাম। তোমাদের সবাইকে এই অংশটুকু পড়েছো তো নাকি? সবাই একটু উত্তর দিতে হবে, পড়েছো এই অংশটুকু? পড়লে বলতে হবে, না পড়লে বলতে হবে। ভাইয়া এই সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্বটা কি আবার একটু বোঝাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, বোঝানো যাবে, সমস্যা নেই। পড়েছো কিনা তাই বলতেছি। না ভাইয়া পড়িনি এটা। আচ্ছা, পড়ো নাই? পড়ো ভাইয়া নাই? এটা পড়িনি, তাছাড়া বাকি সবকিছু পড়ছি, মানে এটা বইয়ে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে আমাদের বই লাগবে হচ্ছে পুরাতন বই। তো পুরাতন বইটা স্যার স্যার আমার কাছে হচ্ছে 2021 সালের বই আছে, তার আগের বই তো নাই, সেই জন্য আমি এটা খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, আমাদের নতুন বইতে এটা নেই আর কি। প্রতিবিম্বের যে পার্টটা এটা এইভাবে আলোচনা করা নেই। তো আমাদের এটা কিন্তু লাগবে, এবং হচ্ছে পরীক্ষা অথবা এমসিকিউ বলো সিকিউ বলো, এই দুইটাতেই কিন্তু আমাদের এটা গুরুত্বপূর্ণ আর কি। এই জন্য এখানে আমি উল্লেখ করেছি যেগুলো তোমাদের লাগবে, আমি সেগুলো এখানে উল্লেখ করে দিব, হ্যাঁ। বইয়ের মধ্যে যেগুলো আলোচনা নেই সেগুলো ছাড়াও যে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আমরা এখানে আলোচনা করে দিব। তো যাই হোক, আমরা আজকে তাহলে শুরু করি হচ্ছে পরের অংশটুকু থেকে। আচ্ছা, সবাই কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু আসলে কিছুই বোঝা যাবে না। তো আমরা আজকে দর্পণ, যেটাকে আমরা আসলে, আচ্ছা আবার কে আসলো? তোমাদের বলছিলাম যে সবাই একবারে যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে 5 মিনিট মতো আমি সময় দিয়েছিলাম, ওই 5 মিনিটের মধ্যে যুক্ত হয়ে যাবা। দেরি করলে কিন্তু বারবার হচ্ছে এর মধ্যে আসলে আবার ঝামেলা। আচ্ছা, ওকে, তো আমরা শুরু করি। দেখো, দর্পণ বা আয়না আমরা বলতেছি, বা ইংরেজিতে যেটাকে আমরা মিরর বলতেছি। তো আসলে মিররের কথা বললে আমরা তো জানি যে প্রত্যহ জীবনে আসলে আমাদের মিররের ব্যবহার আসলে আমরা কি পরিমাণে করি। আমরা আজকেও যদি আমি হচ্ছে তোমাদের জিজ্ঞেস করি, আমরা আয়নার সামনে প্রতিদিন 2-3 বার তো যাই। আসলে আমরা ওই আয়নার যে ঘটনা বলি সেইগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো এখানে আমরা আসলে প্র্যাকটিক্যাল ঘটনা বোঝারও চেষ্টা করব, সাথে সাথে আমাদের যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোও আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আয়না বা দর্পণ। এই জিনিসটা আসলে কি? যদিও আয়না শব্দটা কিন্তু আমরা পদার্থবিজ্ঞানে খুব বেশি ইউজ করব না, আমরা ইউজ করব ম্যাক্সিমাম জায়গায় আমরা ইউজ করব হচ্ছে দর্পণ শব্দটা। দর্পণ মানেই আমাদের মাথার মধ্যে চিন্তা করে নিতে হবে যে আয়না বা মিররের কথা বলা হচ্ছে। ওকে, তো আমরা এখানে জাস্ট, এখানে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে এটা, এবং এটা একটু ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, অনেক সময় আসে আয়না বা দর্পণ কি। তো এইখানে আমরা জাস্ট এইটুকু বলতে পারি যে মসৃণ তলে, যে মসৃণ তলে কি ঘটে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তোমাদের এর আগের দিন আমি কিন্তু এই ঘটনাটা বুঝিয়েছিলাম যে নিয়মিত প্রতিফলন জিনিসটা আসলে কি। তো যদি তোমাদের মনে না থাকে আমি একটু জাস্ট ব্যাক করতেছি। এই যে ঘটনাটা, আলোর নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্ত প্রতিফলন, এইটার কিন্তু চিত্রও দেখিয়েছিলাম এবং ভিডিও চিত্রর মাধ্যমেও কিন্তু দেখিয়েছিলাম। তোমাদের মনে থাকার কথা, যদি পৃষ্ঠটা মসৃণ হয় সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আর যদি পৃষ্ঠটা আঁকাবাঁকা হয় সেখানে আলোর এই যে অনিয়মিত প্রতিফলন, যেটাকে আমরা ব্যাপ্ত প্রতিফলন বলে থাকি। আচ্ছা, ওকে। তো আমাদের এই প্রথমটা মানে নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলন যে পৃষ্ঠে ঘটবে তাকে আমরা আসলে আয়না বা দর্পণ বলে থাকবো, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। তো এখন এইখানে কিন্তু একটা কথা প্রথমেই উল্লেখ করা আছে যে বিশেষভাবে প্রস্তুতকৃত বা বিশেষভাবে প্রস্তুতকৃত, এই কথাটা লিখে নিবা, বিশেষভাবে প্রস্তুতকৃত যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা দর্পণ বলি। এখন প্রশ্ন হচ্ছে বিশেষভাবে কথাটা উল্লেখ করলো কেন? আচ্ছা, আমরা সাধারণত আয়না কিভাবে তৈরি করি? আমরা বাসায় যে আয়না ব্যবহার করি সেটা তো আসলে একটা কাঁচের টুকরাই, মানে কাঁচের একটা অংশ, কিন্তু ওইটার কি করা হয়, ওইটা কিন্তু এটা মনে করো একটা কাঁচের একটা অংশ, এর পেছনে কিন্তু আসলে কি করা হয়, এর পেছনে প্রলেপ লাগানো হয়। তো এইখানে পেছনে একটা প্রলেপ লাগানো হয়, এই প্রলেপটা সাধারণত রূপার প্রলেপ লাগানো হয়। এই রূপার প্রলেপ যে লাগানো হয়, সরি, তো এই রূপার প্রলেপকে আমরা অনেক সময় হচ্ছে এই রূপার প্রলেপ দেওয়াকে আমরা কিন্তু সিলভারিং করা বলে থাকি। তাহলে আমরা হচ্ছে রূপার যে হচ্ছে প্রলেপ দেওয়া থাকবে, রূপার প্রলেপ, এই প্রলেপের নাম হবে কি সিলভারিং করা। তাহলে আমরা বলবো হচ্ছে তাহলে আমরা এখানে বলবো হচ্ছে সিলভারিং করা। তো এখন ঘটনা হচ্ছে, তাহলে আমি কি বললাম, আমি আরেকবার বলতেছি যে একটা কাঁচের পৃষ্ঠে আমরা যদি একটু হচ্ছে কি লাগাই, এখানে যে হচ্ছে প্রলেপ দিয়ে দিই, এটা হচ্ছে রূপার প্রলেপ দিতে পারি। এটাকে অনেক সময় কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় বলে থাকি হচ্ছে, এটাকে বলে থাকি হচ্ছে পারা লাগানো। কি বলা হয়? পারা লাগানো। এই প্রলেপ দেওয়াকে আমরা বলে থাকি পারা লাগানো। তার মানে আমরা যদি বলি এরকম ঘটনা, সেটা হচ্ছে একটা কাঁচের পৃষ্ঠে যদি আমরা পারা লাগাই অথবা রূপার প্রলেপ দিই, এই প্রসেসের নাম হচ্ছে সিলভারিং করা। তার মানে আমাকে একটা আয়না তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, এই বিশেষভাবে প্রস্তুত করতে হবে। কি করতে হবে বিশেষভাবে? ওই যে পেছনে প্রলেপ লাগাতে হবে। কিসের প্রলেপ? রূপার প্রলেপ। এটা হচ্ছে রূপা বাদে অন্যান্য জিনিসেরও হচ্ছে প্রলেপ লাগানো হতে পারে, রঙের প্রলেপ দেওয়া হতে পারে বা অন্যান্য জিনিসও হতে পারে। সব ধরনের ঘটনাকেই আমরা আসলে এই পারা লাগানো থাকলেই তখন আমরা সেটাকে বলবো আসলে সিলভারিং করা। ওকে, তো এখন এই প্রসেসটা করলেই তখন আসলে কি তৈরি হবে, এই আয়নাটা তৈরি হবে। ওকে, এখন বিষয় হচ্ছে, স্যার, বলো। স্যার এখানে পাড়া লাগানো বলতে কি তাহলে সে রূপার প্রলেপের কথা বলতেছে? মানে রূপার প্রলেপ দেওয়া থাকলে সেটাকে কি পাড়া লাগানো বলা হবে, নাকি অন্য কিছুর প্রলেপ থাকলেও সেটাকে পাড়া লাগানো বলা হবে? পাড়া লাগানো বলা হবে, যে কোনো কিছুর প্রলেপ দেওয়া থাকলে সেটাকে পাড়া লাগানো বলা হয়। তো বিশেষ করে আমরা এখানে রূপার প্রলেপ অনেক সময় দেওয়া হয়, তবে ভালো মানের যে আয়নাগুলো আছে সেইগুলোতে এটা মনে করো যে ব্যবহার করা হয়। আসলে আয়না ভালো বা মন্দ এই ব্যাপারটা কিন্তু নির্ভর করে দুইটা বিষয়ের উপরে। একটা হচ্ছে ওই কাঁচের কোয়ালিটির উপরে, এবং দ্বিতীয় হচ্ছে পেছনে যে প্রলেপটা লাগানো হচ্ছে সেটার উপরে। তুমি যদি ভালো কোনো শপে যাও, দেখবা ওর মধ্যে যে আয়না থাকে সেই আয়নাতে তাকালে মনে হয় যে আমাদেরকে কত সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে বাসায় যে আমরা আয়না ব্যবহার করি সেই আয়নাতে খুব বেশি ভালো দেখা যায় না। তো আসলে বিষয়টা আসলে হয় কি কারণে? কারণ হচ্ছে তোমার এই ভালো আয়নাতে ভালো প্রতিফলন ঘটে। যেহেতু যত ভালো প্রতিফলন ঘটবে তত ভালো কিন্তু মনে করো বিম্ব গঠিত হবে, আর যত ভালো বিম্ব গঠিত হবে তত ভালো উজ্জ্বল দেখাবে আর কি। তো এই জন্য সাধারণত ভালো দোকানগুলোতে কিন্তু এই ভালো মানের আয়না ব্যবহার করা হয়। তো সেসব আয়নাগুলোর পেছনে আসলে এই রূপার প্রলেপটাই দেওয়া হয়, কিন্তু নর্মাল যে আয়নাগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি সেইগুলোতে আসলে রূপার প্রলেপ থাকে না। সেইগুলোতে নর্মালি হচ্ছে রঙের প্রলেপ দেওয়া থাকে। ওই রঙের প্রলেপ দেওয়াকেও আমরা পাড়া লাগানোই বলবো। তার মানে পেছনে একটা প্রলেপ দেওয়া হলেই সেটা পাড়া লাগানো। এই পাড়া লাগানোটা রূপার প্রলেপও হতে পারে, অন্য কোনো কিছুর প্রলেপও হতে পারে, আর এই প্রসেসের নামই হচ্ছে সিলভারিং করা। ঠিক আছে? তো তাহলে এই বিশেষভাবে প্রস্তুতকৃত এই ব্যাপারটা সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আশা করতেছি দর্পণের ব্যাপারটা তোমরা, মানে দর্পণ বা আয়না জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। যেখানে আসলে কি ঘটবে, একটা মসৃণ তল হওয়া লাগবে, আর আমরা জানি মসৃণ তলেই আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তো তাহলে ওই নিয়মিত প্রতিফলন ঘটলেই সেটাকে আমরা বলবো হচ্ছে দর্পণ বা আয়না। ওকে,
আচ্ছা, এখন আমরা সাধারণত আয়না যদি বলা হয় যে এই দর্পণ কত ধরনের, আমরা সাধারণত 3 ধরনের অ্যান্সার করি। তো আমরা 3 ধরনের অ্যান্সার করি, আসলে বলি যে 3 ধরনের আয়না আছে। তো এখন নর্মালি কিন্তু আসলে এইভাবে বলাটা ঠিক না। আমাদের প্রধানত 2 ধরনের আমরা বলি, প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে আমাদের সমতল দর্পণ, যেটাকে প্লেন মিরর বলা হয়, আর একটা হচ্ছে গোলকীয় দর্পণ। আচ্ছা, আবার কি আসলো? তুবা এত পরে জয়েন করতেছো কেন? আচ্ছা, ওকে। তো এখন এখানে আমরা তাহলে কি বলতে পারি, আমরা হচ্ছে দর্পণ প্রধানত হচ্ছে 2 ধরনের। এর মধ্যে আমরা একটা বলতেছি যে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গলীয় দর্পণ। হ্যাঁ, তো এখন এই 2টা দর্পণের মধ্যে গলীয় দর্পণকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ। তো আমরা আসলে কি করি, যেহেতু গলীয় দর্পণ এই 2টা, তাহলে আমরা এই যে 3টা, অর্থাৎ এই 3টাকে একসাথে আমরা বলি যে হচ্ছে দর্পণ 3 ধরনের। কিন্তু নর্মালি অ্যান্সারটা দেওয়া উচিত হচ্ছে দর্পণ প্রধানত 2 ধরনের, একটা সমতল দর্পণ, একটা গলীয় দর্পণ। আর গলীয় দর্পণ আবার 2 ধরনের, একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ। কেউ যদি 3 প্রকার বলে, এমনিতে নর্মালি কথার খাতিরে আমরা মেনে নিতে পারি, সমস্যা নেই, তিন ধরনের হতে পারে। কিন্তু নর্মালি আমাদের অ্যান্সারটা হওয়া উচিত যে প্রধানত 2 ধরনের, এবং এর মধ্যে আরেকটা টাইপকে আমরা আসলে কি বলতেছি আরও 2 প্রকার, সেই জন্য আসলে টোটালে 3 প্রকার হচ্ছে। ওকে, তো এর মধ্যে আমরা এখানে উল্লেখ করেছি, সাইডে দেখো আমাদের 3টা মিরর ছবি আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে কনকেভ, আর একটা হচ্ছে কনভেক্স। তো এখন এখানে আমাদের হচ্ছে এইটাকে আমরা সমতল বলতেছি, এটা হচ্ছে সমতল। কনকেভ এটাকে আমরা অবতল বলে থাকি, আর কনভেক্স এটাকে উত্তল বলা হয়। ঠিক আছে, তাহলে এটার আমরা বলবো হচ্ছে সমতল। সমতল, এটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এটাকে আমরা বলবো হচ্ছে অবতল। হ্যাঁ, অবতল। আর এটাকে আমরা বলবো উত্তল। তো এখানে মনে রাখার একটা বিষয় আছে যে কনভেক্স আর কনকেভ এটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা আমরা মনে রাখার ওয়ে আমরা একটু পরেই দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা নর্মালি এখানে কিন্তু এই জিনিসগুলো দেখলাম। এখন বিষয় হচ্ছে ভাই, এখানে তো আসলে 3টা আয়না একই রকম মনে হচ্ছে। আপনি যে চিত্র 3টা দিছেন, এটা দেখে আমি কেমনে বুঝবো যে এটা আসলে কোনটা সমতল, কোনটা অবতল, কোনটা উত্তল? আচ্ছা, এটা বোঝারও একটা ওয়ে আছে। তো আমরা একটা নতুন পেজ নিই, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সেটা হচ্ছে, মনে করো আমরা সাধারণত এরকম চিন্তা করে থাকি যে যদি জাস্ট হচ্ছে এরকম টাইপের একটা বিষয় হয়, মনে করো যে এরকম সোজা একটা দর্পণ আছে, এবং এর সাথে কি লাগানো আছে, এর সাথে মনে করো যে পারা লাগানো আছে। পারা লাগানোকে আমরা কি বলে থাকি, সিলভারিং করা। ওকে, তাহলে এই যে যে ঘটনাটা আমাদের তৈরি হলো, এটা আসলে আমরা যখন একে প্রকাশ করব, তখন এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি সমতল। কি বলবো বলো তো, সমতল। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে সমতল। আচ্ছা, এখন যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, মানে একটু হচ্ছে বাঁকা টাইপের হয়, তো বাঁকাটা কেমন করে হয় জিনিসটা একটু খেয়াল করবা। আমাদের বলা হয় এইরকম যদি আমরা একটা গোলক চিন্তা করি। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমাদের একটা গোলক। এখন এই গোলকে কি করলাম, আমরা এখান থেকে কেটে নিলাম। তাহলে কেটে নিলে যে ব্যাপারটা ঘটলো, এরকম মনে করো একটা যদি গোলক আমরা চিন্তা করি, এখান থেকে সাপোজ আমি কেটে নিলাম, কেটে নেওয়া ব্যাপারটা হচ্ছে এরকম করে কেটে নিলাম। কথা কি বুঝতে পারছো সবাই? এরকম কেটে নিলাম, তাহলে আমরা কি পাইলাম, আমরা 2টা অংশ পাইলাম। এই 2টা অংশ আমরা এখানে পাইলাম। তো এই 2টা অংশ মধ্যে আমরা যদি এমন করি যে ওই যে পাড়া যে লাগাবো, ওই পাড়া লাগানোর উপরে আসলে ডিপেন্ড করবে এর নাম কি হবে। যদি আমরা ভেতরের দিকে পাড়া লাগাই, এই যে ভেতরের দিকে যদি পাড়া লাগাই, আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলে নিই। সেটা হচ্ছে, তুমি এরকম একটা অংশ যদি আমাদের থাকে, হ্যাঁ এরকম থাকলো, তো এর এই দিককার অংশটার নাম হচ্ছে উত্তল। তোমরা জানোই উত্তল মানে হচ্ছে একটু বাঁকা অংশ। হ্যাঁ,
উত্তল। আর ভেতরের পার্টটাকে আমরা বলে থাকি অবতল। কি বলে থাকি? অবতল। তো এখন তাহলে এই ভেতরের পার্টটাকে অবতল বলতেছি। এখন আমি পাড়া লাগালাম আসলে কোন পার্টে? অবতল পার্টে। যেহেতু অবতল পার্টে আমি পাড়া লাগাইছি, তাহলে আমাদের দর্পণটা কার মতো কাজ করবে? এই পাশের মতো কাজ করবে। তো এই পাশটা আসলে কি? এটা হচ্ছে উত্তল। তাহলে এইটা কিন্তু আমাদের উত্তল দর্পণ হিসাবে কাজ করবে। ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা যদি এবার এই পাশের অংশে পাড়া লাগাই। ওকে, আচ্ছা এবার বলো তো কোন অংশে পাড়া লাগাইছি? উত্তল অংশে। এবার উত্তল অংশে পাড়া লাগানো হয়েছে, তাহলে এই দর্পণের নামটা কি হবে? অবতল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ হবে। সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি এইটা ব্যবহার করব, এইটা ব্যবহার করব এবং এইটা ব্যবহার করব। কেন ব্যবহার করব এইটা? কারণ আমরা তো আসলে সরাসরি আয়না হাতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা এরকম লিখে আমরা বলবো যে এটাই হচ্ছে সমতল দর্পণ। আমরা এরকম আঁকায় বলবো হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। আর এইটা আমরা আঁকায় এটাকে বলবো হচ্ছে অবতল দর্পণ। এইটুকু বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। তাহলে এখন এইখান থেকে কিন্তু অনেক সময় এরকম প্রশ্ন আসে, তোমাকে প্রশ্ন করতে পারে যে উত্তল অংশে পাড়া লাগালে সেই দর্পণের নাম কি হয়? তাহলে হবে হচ্ছে অবতল দর্পণ। আর যদি অবতল অংশে পাড়া লাগানো থাকে তাহলে হবে হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? আবার অনেক সময় এরকম প্রশ্ন করতে পারে যে অবতল দর্পণে কোন অংশে পাড়া লাগানো থাকে? তাহলে আমি বলবো যে অবতল দর্পণে অবশ্যই ওর উল্টা উত্তল অংশে পাড়া লাগানো থাকে। আর উত্তল দর্পণে অবতল অংশে পাড়া লাগানো থাকে। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে আসলে ব্যাপারটা আমাদের কি ঘটলো। আমরা এখান থেকে দেখে ফেললাম যে আসলে আমাদের উত্তল দর্পণ আমরা যদি যখন পড়বো বা লিখবো বা হচ্ছে আঁকাবো, তখন আমরা এইভাবে এই তিনটা প্রসেসে কিন্তু এটা আঁকাতে পারবো। ওকে, আর এইটাকে আসলে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে আমি সেই দেখার জন্য এই যে চিত্র তিনটা দিয়েছিলাম, এটা আসলে আমাদের যদি প্র্যাকটিক্যালভাবে দেখা যায়, তো আমি এখান থেকে একটু জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে জাস্ট তিনটা দিয়ে দেখাইছি। দেখো এখানে কি ঘটনা ঘটেছে। তো প্রথম যে চিত্রটা, সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটা যতটুকু হাইট আছে এর ভেতরে তার হাইটটা কিন্তু সমান সমান হইছে। তো এই বৈশিষ্ট্যটা মানে এইখানে সমান সমান দেখা যায় যে দর্পণে, সেই দর্পণটার নাম হচ্ছে আমরা বলে থাকি সমতল। কি বলে থাকি? সমতল। এটাকে আমরা সমতল বলে থাকি। ওকে, আচ্ছা। আর যদি এই যে এরকম উল্টে যায় তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে অবতল। কি বলে থাকি বলতো? অবতল। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলতেছি হচ্ছে উত্তল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই তিনটা আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি আইডেন্টিফাইয়ের মধ্যে প্রথম আইডেন্টিফাইটা হবে এটা হচ্ছে সমান সমান দেখা যাচ্ছে, মানে এর হাইটও যেমন এর হাইটও ওই সেম টাইপের, এই জন্য আমরা বলতেছি এও যেমন দেখতে এর ভেতরেও ওই ঠিক সেভাবেই দেখা যাচ্ছে, এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে সমতল। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে যদি উল্টা দেখা যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি? অবতল। আর যদি এটা হচ্ছে ছোট দেখা যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে উত্তল। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আর একটা বিষয় কিন্তু থাকতে পারে। আমাদের অনেক সময় একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে তুমি স্পর্শ না করে দর্পণকে কিভাবে শনাক্ত করবা? প্রশ্নটা সবাই একটু লিখে নাও, যদি খাতা কলম সাথে থাকে তাহলে তোমরা একটু কাইন্ডলি লিখে নাও যে স্পর্শ না করে কিভাবে তুমি দর্পণকে শনাক্ত করবে। সবাই কি লিখতেছো? জি ভাইয়া। আচ্ছা, একটু লিখে নাও স্পর্শ না করে কিভাবে দর্পণকে শনাক্ত করবা। তাহলে প্রশ্নটা তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি জিনিসটা আমরা একটু জাস্ট দেখি। এর বৈশিষ্ট্য থেকে আমি এই জিনিসটা অ্যানালাইজ মানে বলতে পারবো। তো আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, বিষয়টা একটু খেয়াল করো। আমরা একটা সমতল দর্পণ এঁকে নিই। তো সমতল দর্পণে আমরা মনে করো যে এরকম করে একটা সমতল দর্পণ আঁকলাম। তো এই সমতল দর্পণে আসলে কি ঘটনা ঘটে? তো আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে, আচ্ছা দেখো, তো এইখানে যে ব্যাপারটা ঘটে আমরা এখন আবার কি আসলো এর মধ্যে, তো বারবার আসলে ডিস্টার্ব হয়ে যাবে। ও আচ্ছা,
রুহি এত পড়ে কেন, কোনো সমস্যা ছিল নাকি? সরি। আচ্ছা ওকে। তো এখন এইখানে যে ব্যাপারটা আছে দেখো, এইখানে আমরা তাহলে কি বলতে পারি, এইটা হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ। তাহলে আমরা প্রশ্নটা করলাম কি, প্রশ্ন সবাইকে লিখে নিতে বলছিলাম, সেটা হচ্ছে স্পর্শ না করে তুমি কিভাবে দর্পণকে শনাক্ত করবা। তাহলে স্পর্শ না করে কিভাবে শনাক্ত করা যাবে, তখন আমরা অ্যান্সারটা দিব এইভাবে, যে আমরা একটা দর্পণের সামনে যদি আমাদের একটা আঙ্গুল ধরি, একটা আঙ্গুল যদি আমরা ওর সামনে ধরি, আঙ্গুলটা যদি আহ, মানে সমান সমান দেখায়, মানে আঙ্গুল যতটুকু ঠিক ততটুকুই যদি দেখায়, তখন সেটাকে আমরা বলবো সমতল দর্পণ। যদি আঙ্গুলটা একটু ছোট দেখাই তাহলে বলবো উত্তল দর্পণ। আর যদি একটু বড় দেখাই তখন সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। তাহলে একটা ক্ষেত্রে আমাদের কি হবে, একটা হচ্ছে সমান হবে, আর একটা ক্ষেত্রে হচ্ছে ছোট হবে, আর একটা হচ্ছে বড় হবে। তো সমান হবে কোন ক্ষেত্রে, আমরা তো বুঝতেই পারছি এই যে সমতলের সমান হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে বলতেছি যে এখানে আমাদের এইটার ক্ষেত্রে হচ্ছে হবে সমান। আমি এই জিনিসটা লিখে দিই। তাহলে এর ক্ষেত্রে বিম্বটা হবে হচ্ছে সমান, এর ক্ষেত্রে বিম্ব হবে কি বড়, হ্যাঁ, আর এর ক্ষেত্রে হবে হচ্ছে ছোট। এই তিনটা দিয়ে আমরা কিন্তু স্পর্শ না করেই কিন্তু কি করতে পারি, একটা দর্পণকে যাচাই করতে পারি। তাহলে আমরা লেখার সময় লিখব, একটা দর্পণের সামনে যদি একটা আঙ্গুল ধরা হয়, তাইলে আঙ্গুলটা যদি সমান সমান দেখায় তাহলে সমতল দর্পণ, যদি আঙ্গুলটা বড় দেখায় তাহলে অবতল দর্পণ, আর যদি ছোট দেখায় তাইলে উত্তল দর্পণ। এটাকে আরো সুন্দরভাবে মনে রাখা যায় কিভাবে দেখো। আচ্ছা ভাইয়া, এখানে যদি অবতল দর্পণকে যদি বড় দেখায় তাহলে উল্টা কেন দেখাচ্ছে এখানে? আচ্ছা, এখানে এখানে দুইটা ঘটনা, এর বৈশিষ্ট্য আমরা যখন পড়বো তখন এই জিনিসটা দেখতে পাবো। এটা হচ্ছে তোমার সোজাও দেখায় উল্টাও দেখায়, দুইটা ঘটনাই ঘটে। অর্থাৎ যদি বেশি কাছে নিয়ে চলে আসা হয় তখন সোজা দেখায়, বাট একটু দূরে গেলে তখন আবার উল্টা দেখায়। এটা আসলে অবতল দর্পণের একটা বৈশিষ্ট্য। এইটা আসলে আমি আস্তে আস্তে এর মধ্যে যাচ্ছি, সমস্যা নেই। তো এখানে আমরা যে কথাই বলছিলাম সেটা হচ্ছে সমতল দর্পণ। এই সমতল দর্পণ আমরা দন্তের স থেকে মনে করতেছি হচ্ছে সমান হবে, ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে ই করতেছি। আচ্ছা এবার দেখো, এই দুইটা অক্ষরের মধ্যে অবতলের অক্ষরগুলো কিন্তু একটু বড়, মানে এখানে চারটা আছে আর এখানে তিনটা আছে। সো আমরা বলবো তিনটা মানে ছোট আর চারটা মানে কি বড়। তার মানে হচ্ছে অবতল দর্পণে আমাদের বড় দেখাবে আর উত্তল দর্পণে ছোট দেখাবে। যদিও এখানে একটা কথা কিন্তু আছে, এখানে বড়ও দেখাতে পারে আবার ছোটও দেখাতে পারে। কোন কন্ডিশনে সেটা দেখাবে সেটা আমরা পরে দেখব। কিন্তু এই ছোট দেখায় এই ব্যাপারটা আমরা আপাতত যখন মনে করো যে এই প্রশ্নটার অ্যান্সার করব তখন এই কথাটা আমরা এর সাথে দিব না। ওকে, তো আমরা এইভাবে আমরা জাস্ট হচ্ছে অ্যান্সারটা করে দিব। তাহলে আশা করি সবাই অ্যান্সারটা করতে পারবা। আচ্ছা, সুন্দর করে খাতায় অ্যান্সারটা লিখবা। লিখার পরে আমি আজকে একটা গ্রুপ করে দিব, ওই গ্রুপে শুধুমাত্র হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে। তো ওইখানে শুধুমাত্র ছবি তুলে ওই গ্রুপে পাঠিয়ে দিবা। আচ্ছা ওকে, তো আমরা এরপরে চলে আসি নেক্সট আমাদের অংশে। তো আমরা এই যে এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটার হচ্ছে এই যে যে আয়নার সামনে দাঁড়ায় আছে, এর হাইটের এই যে সেম সেম দেখা যাচ্ছে, তার মানে এটা অবশ্যই সমতল দর্পণ। আচ্ছা আমরা এরপরে যদি যাই, এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা তোমরা বাসায়ও পরীক্ষা করতে পারো। মানে খুব সহজে, মানে বাসা থেকে আমরা আসলে তিনটা জিনিসের, তিনটা দর্পণেরই কিন্তু আইডিয়া পেয়ে যাই। যেমন ফার্স্ট আইডিয়া হচ্ছে আমরা তো আয়না দেখার সময় আমরা তো সমতল দর্পণের সাথে পরিচিতই আছি। এখন প্রশ্ন হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণটা আমরা ভালো বুঝতে পারি না। তো এটা একটা চামচ নিবা, চামচটা হওয়া লাগবে একটু ওই যে তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, এবং হচ্ছে এটা খুবই হচ্ছে চকচকে হওয়া লাগবে, চকচকে হইলে ভালো দেখতে পাবা। তো এই চকচকে যদি হয় তাইলে হচ্ছে আমরা যে একটা কথা বলছিলাম যে আসলে এখানে কি হয়, এটা যদি তুমি এই পাশে দেখো তাহলে এই পাশে হবে হচ্ছে উত্তল, কিন্তু এই জিনিসটা যদি তুমি এই পাশ থেকে দেখো তাহলে এটা হচ্ছে অবতল হবে। তো এই যে যে চামচ, এই যে চামচটা এরকম যদি থাকে তখন কিন্তু এই ঘটনাটা, তাহলে এটা কোন দর্পণ হবে বলো তো? এটা তখন অবতল দর্পণ হিসাবে কাজ করবে। কি দর্পণ? অবতল। এই যে এইটা হচ্ছে সেই বাঁকা অংশটা, তার মানে চামচের ভেতরের পার্টটা কিন্তু অবতল হিসাবে কাজ করে। আচ্ছা,
এখন এইখানে তুমি যদি পরীক্ষা করে ভালো করে দেখো যে একটা ভালো মনে করো যে চামচ নাও, চকচকে একটা চামচ, তো সেই ক্ষেত্রে এই চামচের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাটা দেখা যাবে যে তুমি একটু দূরে ধরবা, দেখবা যে আসলে তোমার যে চিত্রটা, সেই চিত্রটা হচ্ছে উল্টাভাবে দেখাচ্ছে। কিন্তু তুমি যদি একদম কাছে নিয়ে চলে আসো তাহলে দেখবা যে এটা সোজা দেখাচ্ছে। এটা যদি তুমি তোমার নিজের মানে মুখের ছবি দিয়ে না দেখতে পাও, তাহলে তুমি একটা পেন্সিল বা একটা হচ্ছে কলম, এটা দিয়েও ট্রাই করে দেখতে পারো। এটাকে সামনে আগায় ধরবা, একদম কাছাকাছি ধরলে দেখবা যে এটা হচ্ছে সোজা দেখাচ্ছে, কিন্তু একটু দূরে নিয়ে আসলে দেখবা যে এটা উল্টা দেখাচ্ছে। আচ্ছা ওকে, তো আমরা এর পরের অংশে যাই। সেকেন্ড যে ব্যাপারটা, যদি আমরা উল্টা ধরি অর্থাৎ উল্টা পাশ, এটা কিন্তু আমাদের উল্টা পাশ, হ্যাঁ। তো এই পাশের অংশটা, সরি, এই পাশের অংশটাকে আমরা কি বলবো? আমরা সাধারণত এই পাশের অংশটাকে হচ্ছে এরকম করে বলতেছি, সেটা হচ্ছে এইটা। দেখো কোন অংশ বলো তো? এই অংশে আমরা যদি দেখি তাহলে এইটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে উত্তল। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। তো উত্তল দর্পণে কি দেখা যাচ্ছে? এইটারই ছোট করে এর মধ্যে দেখা যাচ্ছে, এই যে এখানে, হ্যাঁ। তো আমি এখানে কি করছি, এই চামচটাকে একটু জাস্ট হচ্ছে বড় করে এখানে দেখাইছি। ওকে, সবাই কি বুঝতে পারছো এর ভেতরে কি দেখা যাচ্ছে? এই যে এখানে কি দেখা যাচ্ছে, ওই জিনিসটাই এখানে যে বড় করে দেখানো হয়েছে। তার মানে এই ব্যক্তিটার যে ছবি সেটা এই ভেতরে দেখা যাচ্ছে। তার মানে তুমি একটা চামচ দিয়েই কিন্তু এই পরীক্ষাগুলো করে দেখতে পারো যে আসলেই কেমন দেখা যাচ্ছে। এবং এইগুলো এক্সপেরিমেন্ট করতে করতে যদি কোনো প্রশ্ন মাথায় জাগে বা কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে খাতায় লিখে রাখবা এবং আমি পড়ানো শুরু করলে সেই প্রশ্নগুলো করতে পারো। তাহলে আমি আশা করতেছি যে আসলে তোমাদের প্র্যাকটিক্যালি বোঝার জন্য তোমাদের তিনটা জিনিস হইলেই হচ্ছে। বাসাবাড়িতে আমরা আয়নার সামনে যে দাঁড়াই সেটাই হচ্ছে আমাদের সমতল দর্পণ। এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার অবতল দর্পণ, মানে চামচের ভেতরের পার্টটাকে। আর চামচের বাইরের পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে উত্তল দর্পণ। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমি চলে যাই। আমরা প্রথমে একটা একটা করে আলোচনা করব। কি আমাদের হচ্ছে এখানে যেহেতু সমতল আছে প্রথমেই, তারপরে আছে হচ্ছে আমাদের অবতল, তারপরে আছে উত্তল। তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টেই সমতল দর্পণ সম্পর্কে আমরা বুঝবো। তো এইটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা সবাই খুব সুন্দরভাবে এটা পড়বা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে তোমাদের নতুন বইতে কিন্তু এটা এইভাবে দেওয়া নেই, পুরাতন বইতে পাবা। এবং পুরাতন বইটা কিন্তু আমি তোমাদের আগেই বলছি, পুরাতন বই হচ্ছে 2016 সালের যে আগের বই আছে, মানে 16 সাল অথবা 16 সালের যে আগের বইগুলো আছে, এইগুলোতে তুমি হচ্ছে এই জিনিসটা পাবা, এরকম আছে। তো এই জিনিস যদি বইটা যদি না থাকে কারোর কাছে, তাইলে লাইব্রেরিতে এই বইয়ের কপি দেওয়া আছে। এই অধ্যায়টা শুধুমাত্র আলোর যে চ্যাপ্টারটা, এটা নিয়ে নিতে হবে ওখান থেকে, কারণ আমাদের আরও সামনে যে অনেকগুলো জিনিস ওখান থেকে আমাদের লাগবে। মূলত আমরা নতুন বইয়ের যে ফরম্যাটটা সেটা ফলো করব না, আমরা ফলো করব হচ্ছে পুরাতন বইয়ের ওই সিস্টেমটা। ওইটা শেষ করলে আমাদের নতুন বইয়ের সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আমরা পুরাতন বইটাকে ফলো করে আগে শেষ করব, তারপরে নতুন বইয়ের সাথে মিলাই দিব। আচ্ছা ওকে, তো আমরা এবার চলে আসি। ভাইয়া, বলো। বলছিলাম আপনি তো বলছিলেন যে এই গ্রুপে নাকি আপনি ওই পিডিএফ দিয়ে দেবেন এই অধ্যায়ের। আচ্ছা, গ্রুপের এই অধ্যায়ের পিডিএফ আসলে দিতে খেয়াল থাকে না। আচ্ছা, এই মানে পড়ানোর শেষে একটু বললো, আমি হচ্ছে গ্রুপে পুরো বইটাই দিয়ে দিব না, ওর মধ্যে থেকে তোমরা দেখে নিও। আচ্ছা ওকে, তো এখন সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কিছু থাকে। তো কি বৈশিষ্ট্য থাকে? এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে যে সমতল দর্পণে মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত হবে, দর্পণ থেকে বিম্বের দূরত্বও তত হবে। তাহলে প্রথম লাইনটা কি বলতে চাইলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি এখানে একটা যদি সমতল দর্পণ আঁকার চেষ্টা করি, তাহলে এখানে আসলে আমাদের কি ঘটনা ঘটবে। তো এইখানে মনে করো যে আমরা একটা সমতল দর্পণ আঁকানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখো, যদি আমরা এইভাবে আঁকাই এবং তোমরা যখন পড়বা বারবার করে এগুলো আঁকাবা, প্র্যাকটিস করবা বারবার করে, যাতে তোমাদের সুবিধা হয়। এগুলো এঁকে প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হয়। এবং সবগুলো এঁকে এঁকে প্র্যাকটিস করবা। যদিও আমি আঁকার ব্যাপারটা হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো আমাদের আঁকার ব্যাপারটা চলে আসবে, হোমওয়ার্কের ব্যাপারটা চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে, আমি যদি এখানে একটা, যদিও আঁকাতে পারলাম না সেম টু সেম ভাবে, একটু বুঝে নিও। তো এখানে দেখো আমাদের
এখান থেকে আমরা যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, মানে আয়নার সামনের দিকে যে বস্তুটা থাকে সেটাকে আমরা লক্ষ্যবস্তু বলি, আর আয়নার পেছন দিকে যে যে অংশটা থাকে বা যা দেখা যায় সেটাকে আমরা বিম্ব বলে থাকি। বিম্ব বা প্রতিবিম্ব, বা আমি হচ্ছে এর আগের দিন বলছিলাম এটাকে ইমেজ বলা হয়। ইমেজ মানে হচ্ছে ছবি, মানে ওই তুমি যে দাঁড়ায় আছো তোমার যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিটার নামই হচ্ছে বিম্ব বা প্রতিবিম্ব বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতেছি, বলছে দর্পণ থেকে, এই যে দর্পণ থেকে, এই দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, মানে এইখান থেকে দূরত্ব যদি 2 মিটার হয়, সাপোজ 2 মিটার, তাইলে এই দর্পণ থেকে বিম্বের দূরত্বও তত হবে, তার মানে এটাও 2 মিটার হবে। ওকে, তো এইখানে কিন্তু আমাদের একটা সুন্দর প্রশ্ন আসে, এটা হচ্ছে বস্তু, বা আমরা বলতে পারি লক্ষ্য বস্তু, আর এইটা হচ্ছে আমাদের দর্পণ। এখানে কিন্তু অনেকেই এই প্রশ্নটা ভুল করে, আমি হচ্ছে পরীক্ষা এর আগে যখন নিয়েছি ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা সবাই ভুল করে ফেলে, তো আমি প্রশ্নটা একটু বুঝাই দিচ্ছি। দেখো, এখানে যে ব্যাপারটা হলো, এখান থেকে 2 মিটার, এখান থেকে 2 মিটার, সবার মাথার মধ্যে কিন্তু এটাই থাকে যে আসলে তোমার সমতল দর্পণের ক্ষেত্রে যত দূরে থাকবে ওইটাও তত দূরেই হবে, কিন্তু প্রশ্নটা এইভাবে ঘুরায় দেয় যে যে হচ্ছে লক্ষ্যবস্তু থেকে এই বিম্বের দূরত্ব, তোমাকে প্রশ্ন করবে এরকম যে সমতল দর্পণ থেকে একটা বস্তু 2 মিটার দূরে আছে, তাইলে বস্তু থেকে বিম্বের দূরত্ব কত? তাহলে বস্তু থেকে বিম্বের দূরত্ব কিন্তু এই টোটালটা, তাহলে বস্তু থেকে বিম্বের দূরত্ব কিন্তু হয়ে যাবে 4 মিটার। ওকে, কিন্তু বস্তু থেকে দর্পণের দূরত্ব 2 মিটার হলে দর্পণ থেকে বিম্বের দূরত্ব কত হবে? এটা সমান হবে, মানে এইটা আর এইটা সমান হবে, কিন্তু এই লক্ষ্যবস্তু থেকে যদি বিম্বের দূরত্বের কথা বলে তাইলে কিন্তু এখানে 4 মিটার হবে। তাহলে প্রশ্নটা কেমন হইতে পারে? দুইটা প্রশ্নই আমি বলতেছি। একটা প্রশ্ন হতে পারে যে দর্পণ থেকে 2 মিটার দূরে বস্তু থাকলে দর্পণ থেকে কত মিটার দূরে বিম্ব গঠিত হবে? তাহলে 2 মিটার হলে এখানে 2 মিটারই হবে। কিন্তু যদি প্রশ্ন করে দর্পণ থেকে বস্তুর দূরত্ব 2 মিটার হলে বস্তু থেকে বিম্বের দূরত্ব কত, তখন বস্তু থেকে বিম্বের দূরত্ব কিন্তু 4 মিটার হবে। তো এই হচ্ছে প্রশ্নটা, এটা মাথায় রাখবা। তাহলে আমরা প্রথম পয়েন্টটা একটু বোঝানোর চেষ্টা করলাম। প্রথম পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা এখানে কিন্তু আমাদের আলোচনার মধ্যে চলে আসলো। আচ্ছা, এরপরে সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা কি? বস্তু ও বিম্ব যে সরল রেখায় অবস্থিত, বস্তু ও বিম্ব যে সরল রেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে। আচ্ছা দেখো, আমি এইটা দিয়ে যদি একটা সরল রেখা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে বিম্ব, এদের মধ্যবর্তী, মানে এটাকে যদি আমি সরল রেখা চিন্তা করি, তাহলে এই দর্পণটা ওকে কিভাবে ছেদ করলো? লম্বভাবে ছেদ করলো, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ওকে, আচ্ছা, তারপর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে কিন্তু এর আগেই বলছিলাম যে এই যে অসৎ মানে কি? অসৎ মানে হচ্ছে, আমরা বলছিলাম যে বিম্ব দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিয়েল বিম্ব হতে পারে আর একটা হচ্ছে ভার্চুয়াল বিম্ব হতে পারে। রিয়েল বিম্ব মানে হচ্ছে সৎ বলা হয়, আর ভার্চুয়াল বিম্ব মানে হচ্ছে অসৎ বলা হয়। মানে ব্যাপারটা হচ্ছে একটা বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। অবাস্তব মানে হচ্ছে অসৎ, অবাস্তব আর অসৎ সেম, মানে এখানে কথাগুলো আমি একটু করতেছি, না হলে আবার অনেকেই গুলাই ফেলে। সৎ মানে হচ্ছে সৎ, আর এখানে আমরা যদি বাস্তব বলি কথাটা এক, বা অনেক সময় এটাকে রিয়েল বলা হয়। আচ্ছা, আর অসৎ মানে হচ্ছে অসৎ, বা এটাকে আমরা অবাস্তব বলতে পারি। আচ্ছা বলো, তুমি হচ্ছে আয়নার সামনে যখন দাঁড়াও তখন তোমার মতো আরেকজন ভেতরে দেখা যায়, তো সেই ঘটনাটা তো আর বাস্তব না, সেটা হচ্ছে অবাস্তব ঘটনা। কেন অবাস্তব ঘটনা? কারণ হচ্ছে ওর ভেতরে তো তোমার মতো কেউ নেই, তোমার মতো কেউ থাকলে বের হয়ে আসলে ডাবল হয়ে যেত, তোমরা হচ্ছে আসলে টুইন হয়ে যেত, তো সেটা তো আসলে কখনো পসিবল না। তার মানে ওর ভেতরে যে ঘটনা সেটা হচ্ছে অবাস্তব, কিন্তু অবাস্তব হলেও সেটা কিন্তু সোজা থাকে। ওকে, এই যে এইগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। তুমি হচ্ছে এই যে বিম্ব মানে কি? ওর ভেতরে যে আয়নার মধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে সেইটা কি হচ্ছে? অসৎ, মানে হচ্ছে
অসৎ মানে অবাস্তব, আর সোজা হচ্ছে মানে আমার যেভাবে আছি, যেভাবে আমি দাঁড়িয়ে আছি সেইভাবেই দেখা যাচ্ছে, তার মানে এটা সোজা হচ্ছে। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন ঘটে। গতদিন কে যেন প্রশ্ন করেছিল, এই যে বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। পার্শ্ব পরিবর্তন মানে কি? পার্শ্ব পরিবর্তন মানে হচ্ছে, মনে করো আমি এই দর্পণের সামনে আমি যদি দাঁড়াই, তাহলে আমার পার্শ্ব পরিবর্তন ঘটবে। তার মানে আমার ডান বাম হয়ে যাবে, বাম ডান হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি সাপোজ ক লিখি, তাহলে এই কটা আমার হচ্ছে উল্টা করে দেখাবে। গতদিনও আমি এই জিনিসটা বলেছিলাম, এরকম উল্টা করে দেখাবে। ওকে, আশা করি সবাই বুঝছো। তো এই ঘটনাকে আমরা কি বলি? এই ঘটনাকে আমরা বলি যে কি বলতো, এটাকে আমরা বলে থাকি পার্শ্ব পরিবর্তন। তবে এই পার্শ্ব পরিবর্তন থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই পার্শ্ব পরিবর্তনের সময় তোমাকে খুবই ভালোভাবে মনোযোগ দিতে হবে। এটা শুধুমাত্র যে তোমাদের লেভেলে প্রশ্ন হবে এমন না, তুমি হচ্ছে যদি চাকরি বাকরির প্রশ্নে পরীক্ষার ক্ষেত্রে যাও, সেই ক্ষেত্রেও কিন্তু এই পার্শ্ব পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। তো পার্শ্ব পরিবর্তন নিয়ে আমি একটু জাস্ট কথা বলবো, সেটা হচ্ছে আমি একটু পরেই পার্শ্ব পরিবর্তনে আসতেছি, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো এবার এই যে এখানে বিম্বের আকার এবং বস্তুর আকারের হচ্ছে সমান হয়, তাহলে বিম্বের আকার বস্তুর আকারের সমান হয় মানে কি? এইখানের দৈর্ঘ্যটা যতটুকু হচ্ছে, তার মানে তোমার দৈর্ঘ্য যতটুকু, মানে তুমি যতটুকু ভেতরে আয়নার ভেতরে যে ছবিটা দেখা যাবে বা যে বিম্বটা দেখা যাবে, সেটাও একদম হুবহু সেম হবে। এই জন্যই বলা হচ্ছে এই দুইটার আকার কি হবে, এর আকারটা এই যে এর আকারের দুইটারই কি হবে, এই যে সমান হবে। কথাটা একটু ভালোভাবে মাথায় রাখো। এখন আমি 4 নম্বর পয়েন্ট নিয়ে একটু কথা বলি। তো দেখো এখানে যে ব্যাপারটা স্যার ঘটে। হুম। বলছিলাম আমার 3 নম্বরে আর একটু সমস্যা ছিল, 3 আচ্ছা নম্বর পয়েন্টে। আচ্ছা, বলো কি পয়েন্ট 3 নম্বরে? স্যার এখানে বলছে বিম্ব অসৎ এবং সোজা। এখানে যদি সোজা হয়, তাই না? আমি তো বিম্ব, হুম 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 মানে আমি বস্তু, আর হুম আমার আয়নার ভিতরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিম্ব। হুম। আমি যদি তাইলে বাঁকা হয়ে দাঁড়াই, তাহলে তো স্যার ওইটাও তো বাঁকাই হয়ে দাঁড়াবে, তাই না? তাহলে বিম্ব অসৎ এবং সোজা কিভাবে হয়? আচ্ছা আচ্ছা, এখানে বিষয় হচ্ছে সোজা বলতে বোঝানো হয়েছে এরকম যে তোমার মাথা হচ্ছে উপরের দিকে দেখা যাচ্ছে, পা নিচের দিকে দেখা যাচ্ছে, তার মানে তুমি সোজাভাবে আছো। এখন ওর ভেতরে যে ইমেজটা দেখা যায় সেটা তার উল্টা হয় না, মানে উল্টা মানে হচ্ছে তোমার মানে মাথা নিচে পা তো উপরে হয় না, হয় এটা? মানে সোজা বলতে বোঝায় ব্যাপারটা, মনে করো আমি এরকম বুঝালাম যে এইখানে আমার একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটার দিকটা এইটা আছে, তাহলে এটাকে যদি আমি সোজা বলি, তাহলে উল্টা হবে কোনটা? এইটা হচ্ছে উল্টা হবে। তো আসলে আয়নার ভেতরে কি হয়, তীর চিহ্নটা যদি এরকমই হয়, তাহলে ভেতরে ওই দিকেও তো এরকমই দেখাবে, তার মানে এটা হচ্ছে আমাদের সোজা হইলো। কিন্তু যদি এটা উল্টা দেখাতো, মানে এই বরাবর দেখাতো, তখন আমরা সেটাকে বলতাম যে এইটা উল্টা। ঠিক আছে? কথা কি জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো? জি আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা আমরা পরের পয়েন্টে চলে আসি। এই পরের পয়েন্ট হচ্ছে, আমি বোঝানোর জন্য আমি একটা নতুন পেজ নিই। তো এইখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সমতল দর্পণের যে ঘটনা। হ্যাঁ, তো সমতল দর্পণের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে, মনে করো আমি এটা একটা সমতল দর্পণ নিলাম। এখন এই সমতল দর্পণে কিন্তু আমাদের পার্শ্ব পরিবর্তন ঘটে। এখন এই পার্শ্ব পরিবর্তনের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের ইংরেজি অক্ষরের, বাংলা অক্ষর তো আমরা ইজিলি বুঝতে পারি যে কেমনে পার্শ্ব পরিবর্তন ঘটে, কেমনে হচ্ছে। কিন্তু আমাদের ইংরেজি যে অক্ষর আছে, ইংরেজিতে যে বর্ণমালা আছে 26টা, এই 26টা বর্ণমালাই কিন্তু আমাদের চেক করে দেখতে হবে যে কোনগুলার পার্শ্ব পরিবর্তন ঘটে, কোনগুলার পার্শ্ব পরিবর্তন ঘটে না। যেমন তোমাকে যদি আমি এখানে এইচ লিখে দেই, তাহলে এইচ কিন্তু এই পাশেও এরকমই দেখাবে, তার মানে এর কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটতেছে না। কিন্তু যদি আমি এখানে আর লিখে দেখাই, তাহলে কিন্তু এটার পার্শ্ব পরিবর্তন ঘটে যাবে। এটা এই পাশে দেখাবে কিভাবে? এইভাবে দেখাবে। কথা কি বুঝতে পেরেছো? তার মানে এর পার্শ্ব পরিবর্তন ঘটতেছে আর এইটার পার্শ্ব পরিবর্তন ঘটতেছে না। এখন যদি আমি আই লিখে দেখাই, তাও কিন্তু এর পার্শ্ব পরিবর্তন ঘটবে না। তার মানে ও লিখে দেখাই, এগুলোর কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটবে না। কথা কি বুঝেছো? এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ইংরেজি বর্ণমালায় যতগুলো অক্ষর আছে, সবগুলো অক্ষরকে তোমরা যে কাজটা করবা, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে চেক করবা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমত তোমাদের চেক করতে বলছি কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না, তোমরা নিজেরা আইডেন্টিফাই করবা। এখন প্রশ্ন হতে পারে যে
ভাইয়া কিভাবে আইডেন্টিফাই করব? এখন আমি একটা খাতায় এবিসিডি সবগুলো লিখে নিলাম 26টা অক্ষর। এই 26টা অক্ষর লিখার পরে আমি জাস্ট হচ্ছে আয়নার সামনে ধরবো, ধরলেই দেখতে পাবো যে কোনগুলো দেখা উল্টা দেখা যায়। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি খাতায় এক পাশে লেখো, অন্য পাশ থেকে দেখো যে ওইটা সেম সেম দেখা যায় নাকি উল্টা দেখা যায়। যদি উল্টা দেখা যায় তার মানে পরিবর্তন ঘটবে, আর যদি তোমার উল্টা দেখা না যায় তাহলে সেটার পরিবর্তন ঘটবে না। তো এরকম করে তোমরা যে কাজটা করবা, এই 26টা অক্ষর তোমরা আইডেন্টিফাই করবা যে কোনগুলো পার্শ্ব পরিবর্তন ঘটে আর কোনগুলো ঘটে না, এবং তারপরে তোমরাই বলবা যে কয়টার পার্শ্ব পরিবর্তন ঘটবে আর কয়টার ঘটবে না। এটাও তোমাদের কাজ থাকলো। ওকে, আচ্ছা এরপরে আসি। এরপরে তাহলে এই জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, যে কোনটার পার্শ্ব পরিবর্তন ঘটবে আর কোনটার পার্শ্ব পরিবর্তন ঘটবে না, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। এখানে মনে করো যে তোমার কয়েকটা অক্ষর দিয়ে তোমাকে বলবে যে কয়টার পার্শ্ব পরিবর্তন ঘটবে, তো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু বলতে হবে যে কয়টার পার্শ্ব পরিবর্তন ঘটবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আমরা পরেরটাই চলে যাই। এখন এই যে পার্শ্ব পরিবর্তনের ঘটনাটা এখানে ব্যাখ্যা করা আছে, যে আয়নায় যদি ধরো তাহলে ককে এইভাবে দেখাবে, এটাই হচ্ছে আসলে পার্শ্ব পরিবর্তনের যে ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে পুরাতন বইতে কিন্তু হুবহু এইভাবে লেখা আছে, এই জন্য বইয়ের পৃষ্ঠায় আমি তুলে দিয়েছি এখানে। তোমার এখানে তুমি সুন্দর করে এই যে পড়লে এখানে বুঝতে পারবে এখানে ঘটনাটা বলা হয়েছে। এখানে যে বাংলা অক্ষর যদি 4 হয় তাহলে 4-এর পার্শ্ব পরিবর্তন যদি তুমি করো তাহলে কিন্তু ওই 4ই দেখাবে, এটা পরিবর্তন হবে না। তো যাই হোক, এইরকম আমাদের এই বিষয়গুলো আছে, এটা পার্শ্ব পরিবর্তনের ব্যাপারটা বললাম। তো আসলে পার্শ্ব পরিবর্তনটা কি, এই যে এখানে বোঝাইছে যে সমতল দর্পণের সামনে দাঁড়ালে আমাদের ডান হাতকে বাম হাত এবং বাম হাতকে ডান হাত বলে মনে হয়। এই যে মনে হয় দেহের সমগ্র অংশের পার্শ্বের পরিবর্তন ঘটে গেছে, একেই আমরা আসলে পার্শ্ব পরিবর্তন বলে থাকি। তো এই হচ্ছে আমাদের ঘটনা। তো এখানে এখানে দেখো বলতেছে এটা কেন হয়, এটা যে সমতল দর্পণে সৃষ্ট বিম্বের দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বের একদম সমান সমান হওয়ার কারণে এই জিনিসটা ঘটে আর কি। তো এই হচ্ছে আমাদের মূলত বিষয়বস্তু। এইটা হচ্ছে আমরা মানে এই যে এই লাস্ট যে লাইনটা, এই লাইনটা কিন্তু মানে কেন আসলে পার্শ্ব পরিবর্তন ঘটে এটাই হচ্ছে ব্যাখ্যা, কিন্তু এখন ব্যাখ্যা দিলে তুমি জিনিসটা বুঝতে পারবো না। যখন আমরা চিত্র দেখাবো তখন বুঝতে পারবো যে এই দুইটা সমান হওয়ার কারণে, মানে যেখানে বস্তু রাখা হয় সেখানে আসলে এই বিম্বটা গঠিত হওয়ার কারণে বিষয়টা এরকম ঘটে আর কি। আচ্ছা ওকে, তো এরপরে আমরা এই অলরেডি বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ে ফেলেছি। এই যে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি কিন্তু পড়েছি। এখানে 5টা বৈশিষ্ট্য আছে, এই 5টা বৈশিষ্ট্যই কিন্তু মুখস্থ রাখতে হবে। কেন? কারণ খ নম্বরের প্রশ্নে অনেক সময় তোমাকে কি বলবে যে সমতল দর্পণের বৈশিষ্ট্য লেখো, সেই ক্ষেত্রে 5টা লিখতে পারলে সবচেয়ে ভালো। এই জন্য 5টাই মুখস্থ রাখতে হবে, এবং 5টা খুব বেশি কঠিন না, এবং মুখস্থ রাখতে হবে যে গড় গড় করে মুখস্থ করলে হবে না, জাস্ট হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বুঝাই দিয়েছি, এবং এই প্রত্যেকটা পয়েন্ট এভাবে বুঝে বুঝে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি যে সমতল দর্পণে আসলে কিভাবে বিম্ব গঠিত হয়। তো আমরা এই বিম্ব গঠনের পর্বটা আমরা নেক্সট দিন দেখাবো। এইখানে হচ্ছে তোমার মানে হচ্ছে সমতল দর্পণে বিন্দুর চিত্র কেমন করে হয় আর বিস্তৃত বিম্বর চিত্র কেমন করে হয়, মানে একটা বিন্দু আছে, এই বিন্দুর চিত্রটা কেমন হবে, আর যদি একটা লক্ষ্যবস্তু থাকে, বড় একটা লক্ষ্যবস্তু থাকে, তাহলে এই লক্ষ্যবস্তুর চিত্রটা কেমন হবে। এই দুইটা জিনিস আমরা ওইখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, ওইখান থেকে দেখতে পাবো। আগে আমাদের চিত্র আঁকার নিয়মটা জানতে হবে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত দেখালাম, আর এখানে কিছু কথা বলে দিব, যেটা হচ্ছে তোমাদের এর আগের দিনও আমি বলছিলাম আমরা হচ্ছে পড়া গত 2 দিন দিতে পারি নাই, তো আমি আজকে একটু ট্রাই করতেছি। সেটা হচ্ছে তোমাদের আমাদের আর 11 মিনিট সময় আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি একটু দেখাই, সেটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের ক্ষেত্রে, বায়োলজি বইটা নামায় রাখছি আমি। আচ্ছা, বায়োলজি বইয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে একটু জাস্ট আমাকে বলবা। সেটা হচ্ছে আমরা অলরেডি কোনটা কোনটা শেষ করেছি আর কোনটা কোনটা তোমাদের এখন আছে সেটা আমাদেরকে একটু বলবা। আচ্ছা, আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রথম থেকে আমরা মনে হয় কোন পর্যন্ত শেষ করেছিলাম, কার মনে আছে? মনে থাকলে বলো।
ভাইয়া আমাদের হচ্ছে ওই জীবের প্রজনন পর্যন্ত শেষ হয়েছিল, আচ্ছা, প্রজনন পর্যন্ত এরপর থেকে দ্বাদশ অধ্যায় থেকে শুরু হওয়ার কথা। আচ্ছা, দ্বাদশ অধ্যায়টা আমরা চলে যাই। আচ্ছা, দ্বাদশ অধ্যায় আছে এটা, জীবের বংশগতি ও হচ্ছে জৈব ব্যক্তি। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রথম 2 পৃষ্ঠা পড়া দিচ্ছি, এটাও মনে হয় শুরু করা হয়েছিল, তাই না? জি ভাইয়া, এগুলো করানো হয়েছে। ও আচ্ছা, এখানে করানো হয়েছে যেহেতু, তাহলে তোমাদের পর থেকে দিচ্ছি। স্যার 12.3 থেকে আমাদের শুরু করবেন এবার। 12.3 থেকে, আচ্ছা ওকে। এই জিনিসটা বোঝাইছি, এই জিনিসটা। জি ভাইয়া। স্যার আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি পরবর্তীতে আবার আলোচনা করে দিব, সমস্যা নেই। 12.3, 12.2, 12.3। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। আচ্ছা, এই পৃষ্ঠা থেকে তোমরা এই যে 226 67 সরি 67 পৃষ্ঠা থেকে শুরু করে এই পৃষ্ঠা, এবং হচ্ছে তোমরা পরের 2 পৃষ্ঠা ধরে পরের 2 পৃষ্ঠা একটু পড়ে ফেলবা যে এখানে কি আছে। এটা কিন্তু অনেকে পড়ার সময় আসলে এগুলো না পড়ে হচ্ছে তোমার একবারে অন্য জায়গায় চলে যায়, এটা করা যাবে না। এর মধ্যে কি বলা হইলো, কি বোঝাতে চাচ্ছে, এগুলো একটু জাস্ট পড়ে ফেলবা। এই 2 পৃষ্ঠা থাকতেছে, এটা কালার ব্লাইন্ডনেস, আর হচ্ছে এটা বর্ণান্ধতা, মানে যারা হচ্ছে যে কালার চিনতে পারে না, যে এখানে কত লেখা আছে সেটা বলতে বলছে। এখানে কত লেখা আছে, যারা কালার বর্ণান্ধ তারা এটা বলতে পারবে না। আচ্ছা ওকে, তো এই 2 পৃষ্ঠা পড়ে ফেলবা। আর সাথে হচ্ছে স্যার থ্যালাসেমিয়া কি শেষ পর্যন্ত পড়বো নাকি থ্যালাসেমিয়ার আগ পর্যন্ত? ওইখানে যে 2 পৃষ্ঠা আছে, পরের 2 পৃষ্ঠায় 2 পৃষ্ঠায় পড়ে ফেলবা, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের আরেকটা কাজ করি, সেটা হচ্ছে তোমাদের বইটা আমি একটু দিয়ে দিই। সেটা হচ্ছে স্যার বলছিলাম, ও না না সরি। তোমাদের বইটা দিয়ে দিই, পুরাতন বইটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি। তো আপাতত আমরা এখানেই সমাপ্ত করতেছি। তো সবাই ভালো থেকো, আর হচ্ছে যতটুকু পড়া দেওয়া হচ্ছে সবাই কিন্তু এটুকু পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে আবার নেক্সট দিন শুরু করব। আমি এখানেই সমাপ্ত করতেছি, আর হচ্ছে তোমাদের ভিডিওটাও আজকে দ্রুতই দিয়ে দিব, হ্যাঁ। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া।